আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে সব বিরোধী এক হয়ে যাবে, এটা আপনি সবচেয়ে বড় জায়গা। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে লোকসভা এবং রাজ্যসভার হিসেব, যে কারণে আপনি যে বারবার করে বলছেন 20 জন এমপি 20 জন এমপি 20 জন এমপি, এদের সমর্থন জরুরি। 2029 লোকসভা ভোটের সঙ্গে বাংলায় ফের বিধানসভা নির্বাচন হতে পারে বলে এমনটাই শোনা যাচ্ছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা মাথায় রেখে একাধিক রাজ্যে একসঙ্গে ভোটের আলোচনা চলছে। বাংলার বর্তমান বিধানসভার মেয়াদ 2031 পর্যন্ত, ফলে 2029 ভোট হলে তা আগাম নির্বাচন হবে। প্রশ্ন উঠছে, বিজেপি কি দীর্ঘমেয়াদী সরকার চালানোর বদলে আগাম ভোটের প্রস্তুতি নিচ্ছে? এই নিয়ে কি বললেন রাজনৈতিক বিশ্লেষক পার্থ মুখোপাধ্যায়। শাহ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ করাতে না পেরে এখন 22টি বিজেপি শাসিত রাজ্যকে গোপনে ইনস্ট্রাকশন দিয়েছে 2029 লোকসভা ইলেকশনের আগে রাজ্য সরকার ভেঙে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে। বাংলায় আবার নির্বাচন হবে 2029। বিজেপি এই তো জিতলো বাংলা। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের চক্করে মোদি শাহর দাবার চাল উল্টো পড়বে না তো? দেখুন, ওয়ান নেশন ওয়ান ভোট এটা তো বিজেপির ঘোষিত বক্তব্যের মধ্যেই পড়ে, বাট আপনি যে 22টা রাজ্যের কথা বলেন সেটা কিন্তু কোনোভাবে সমর্থিত খবর নয়। এটা একটা বাজারে চর্চা রয়েছে, চর্চার সমর্থিত খবর মধ্যে ফারাক আছে। আর আপনি যদি একটু সাম্প্রতিক ঘটনা দেখেন, গতকালই শুভেন্দু অধিকারী একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে তার সরকারের বয়স মাত্র 100 কদিন হলো, এখনই তাকে জাজ করতে যাওয়াটা ঠিক হবে না। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা বাড়ি তৈরি করতেও 1 বছরের বেশি সময় লাগে, সেক্ষেত্রে তা একটা সরকারের কাজ সব কাজ করে ফেলতে তো আরও বেশি সময় লাগবে, এবং তাদের কাছে ক্লিয়ার ম্যান্ডেট আছে 5 বছরের জন্য। সো তাকে 5 বছরের পর বিচার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং সেক্ষেত্রে উনি একটা কথাও বলে রেখেছেন যে আমি আশা করবো মানুষ আমাকে 10-এ 10 দেবেন, 10-এ 9 পেলে আমি সেক্ষেত্রে জানতে চাইবো যে কোথায় আমার ল্যাপসেস, আমাকে বুঝিয়ে দেওয়া হোক। কারণ মানে এর আগের মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে নাম্বার দিতেন, বলতেন 100% কাজ হয়ে গেছে, 99% কাজ হয়ে গেছে। এখানে তাও তো উনি অন্তত স্কোর শিটটা জনগণের জন্য ওপেন রেখেছেন এবং বলছেন যে উনি কি এক্সপেক্ট করেন সম্ভাব্য স্কোর। যদিও রেজাল্টটা প্রায় একই, 90% আর 99% প্রায় একই রেজাল্টের মধ্যে পড়ছে। কিন্তু ঘটনা এটা হচ্ছে যে এই মুহূর্তে এমন কোনো ঝুঁকি বিজেপি নেবে বলে মনে হয় না। কারণ সহজবোধ্য অঙ্ক আপনি হিসাব করে দেখেন, আজকেও পাটনাতে বিসিএস পরীক্ষা নিয়ে বিশাল গন্ডগোল হয়েছে, পুলিশকে জল কামান চালাতে হয়েছে, কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে, ওদিকে ককরোচ জনতা পার্টি রোজ ঝামেলা পাকাচ্ছে, বিবৃতি দিচ্ছে, রামকারা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, পশ্চিমবঙ্গেও হাইওয়ে জ্যাম করছে ছোট বাচ্চা স্কুল চিলড্রেনদের দিয়ে। এক্স্যাক্টলি। পাশাপাশি এটা কি হচ্ছে, এই যে কংগ্রেস বিরোধী দল তারাও একটা আলাদাভাবে ছাত্রদের মধ্যে একটা প্রচার চালানোর ব্যবস্থা করছেন, যেখানে রাহুল গান্ধী যাচ্ছেন এবং যেটা নিয়ে বিজেপি সমালোচনা করতে বাধ্য হচ্ছে। কারণ তারা মনে করছে ওই ইউথকে জেন জি যাকে বলি আমরা, জেন জিকে টার্গেট করছে কংগ্রেস। ফলে হিসাব করে দেখুন আপনি, মোদির টুইট অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে, ইনস্টা চেঞ্জ হয়ে গেছে, ফলে এই যে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজগুলো চেঞ্জ হয়ে গেছে, বার্তার ধরন চেঞ্জ হয়ে গেছে, টেলিপ্রম্পটারে পড়া না পড়া নিয়ে চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা সম্প্রচার না করলে অলরেডি মেটাকে জবাবদিহি করতে হচ্ছে। ফলে সবাই সচেতন, কারণ এমনটা নয় যে এই মুহূর্তে 22টা রাজ্যে একসঙ্গে ভোট করলে বিজেপি ড্যাংডিংয়ে ক্ষমতায় চলে আসবে, এমনটা ভাবার কারণ নেই। আর সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন। ফলে যে কারণে একসঙ্গে 22 সবাইকে পদত্যাগ করিয়ে দিয়ে 22টা রাজ্যে একসঙ্গে ভোট, ওয়ান নেশন ওয়ান ভোটকে কার্যকর করার জন্য এটা খুব কষ্টকল্পিত। মানে আপনি বলছেন দিল্লি বহুদূর, হ্যাঁ বহু কষ্টকল্পিত, এটা হতে পারে না। মানে এমন কোনো চান্সই নেই যদি না কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকে। আর এই আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে সব বিরোধী এক হয়ে যাবে, এটা আপনি সবচেয়ে বড় জায়গা। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে লোকসভা এবং রাজ্যসভার হিসেব, যে কারণে আপনি যে বারবার করে বলছেন 20 জন এমপি 20 জন এমপি 20 জন এমপি, এদের সমর্থন জরুরি। যেমন আপনি দেখতে পাচ্ছেন আকালি দলে একটা ফ্যাকশন অলরেডি সমর্থনের কথা বলেছে, সেটা নিয়ে অলরেডি পাঞ্জাবে একটা বিরুদ্ধ মত তৈরি হয়েছে, দক্ষিণের রাজ্যগুলোতে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত এটা নিয়ে
থাকবেন কিনা তার পক্ষে মানে সেটা নিয়ে সন্দেহ রয়েছে বিজেপির একটা অংশের মধ্যে। পাশাপাশি যেটা সাম্প্রতিককালে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে মোহন ভাগবত বিভিন্ন ইস্যুতে যে মন্তব্যগুলো করছেন চালক বা সংঘ প্রধান হিসাবে, সেটা খুব প্রণিধানযোগ্য। মানে অদ্ভুতভাবে তিনি কিছু কথা বলছেন যেটাকে বলা যেতে পারে হুইসেল ব্লোয়ারের ভূমিকা নিচ্ছেন। সরকারের কোন কোন ক্ষেত্রে বেশি এগিয়ে যাওয়া হচ্ছে বা পিছিয়ে যাওয়া হচ্ছে, এই হুইসেল ব্লোয়ারের ভূমিকাটা নিচ্ছে সংঘ। ফলে এই ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে সংঘের নির্দেশনা কোন দিকে যাচ্ছে এবং বিজেপির নির্দেশনা কোন দিকে। কিন্তু আসলে বিজেপির হাতে এখন অনেকটা সময় রয়েছে, কারণ আগামী শীতকালীন অধিবেশন আগে তো কিছু হচ্ছে না, কোনো ভোটাভুটি জায়গাটা নেই। খুব বেশি হলে আপনি একটা প্রজ্ঞাপন জারি করে হয়তো এটাকে কার্যকর করা যেতে পারে, কিন্তু 6 মাসের মধ্যে সেটাকে পার্লামেন্টে ভোটাভুটি পাস করিয়ে আনতে হবে। ফলে সেই জায়গা থেকে মাথায় রাখতে বিজেপি কেন তাড়াহুড়া করতে চাইবে, যেখানে এতটা সুন্দরভাবে তারা চলছে। কারণ এক দফা মন্ত্রী কিছু রিসাফল হয়েছে, আরো কিছু হয়তো হতে পারে বলে বারবার শোনা যাচ্ছে। কিছু রাজ্যে বিজেপি নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে। ফলে এবং সবচেয়ে বিজেপির সর্বভারতীয় কমিটিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফলে সেখানেও দেখবেন আপনি এরা খুব ইন্টারেস্টিংলি এবার আবার কিছু পুরনো সংঘর লোককে ফেরত আনা হয়েছে, রাম মাধব টাম মাধব ফেরত আনা হয়েছে। ফলে এগুলো খুব ইন্টারেস্টিং যে বিজেপি কি কোন দিকে এগোতে চাইছে। সেই জায়গা থেকে আপনি ওই 22টা যে সবাইকে পদত্যাগ করে দিয়ে একসঙ্গে ভোট, খুব মানে কষ্টকল্পিত ব্যাপার হয়ে যাবে। যদিও আপনি বললেন 22টা রাজ্যে একসাথে ভোট খুব একটা সম্ভাব্য আপনি মনে করছেন না, তাও জিজ্ঞেস করবো পার্থদা, 14টা স্টেটের মধ্যে অনেকগুলো এমন আছে যেমন মধ্যপ্রদেশ 2028-এ নির্বাচন হতেই হবে, আর তারপর আবার 2029-এ হতে হবে, এটা কি সম্ভব? না, আপনি তো বড় অন্য জায়গায় চলে যাচ্ছেন। আপনি বলছেন 2028-এ হবে লোকসভার নির্বাচন, নয় বিধানসভার নির্বাচন, আর 29-এ হবে লোকসভা নির্বাচন। এ তো হতেই পারে, আমাদের এখানে তো হলো। আপনি এই যে 26-এ ভোট দিলেন, আপনারা সবাই, আমরা সবাই ভোট দিলাম, আবার আমরা 29-এ ভোট দেবো, লোকসভার ভোট দেবো। ফলে এই 26-এ বিধানসভা ভোট দিয়ে 29-এ ভোট দেবো, এটা একই তো গল্প। লোকসভাটা বিধানসভা তো এক নয়। আপনি যে বলতে পারেন যেগুলো কাছাকাছি সময় হয়তো আছে, সেগুলো হয়তো একসঙ্গে করা যে সম্ভবনা হয়। যেমন এখন হয়তো এখন একসময় যখন 4 রাজ্যের 5টা যে ভোট, এবার পশ্চিমবঙ্গের সময় তো একসঙ্গে 5টা রাজ্যের ভোট হয়েছে। 5টা যে বিধানসভা ভোট তো পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সঙ্গে হয়েছে। তার মানে কি ওই 5টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো কানেকশন আছে? তা তো নয়। ওই সেই সময়টা কাছাকাছি এসে গেছে, ইলেকশন কমিশন একই মেশিনারি নিয়ে খেলেছে, একই ফোর্স নিয়ে খেলেছে, কাজটা করতে সুবিধা হয়েছে। আচ্ছা পার্থদা, 2029 বাংলায় 2029 নির্বাচন এগোনোর তো কোনো রকমই জায়গা, স্কোপ বা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? এখানে বাংলাতে 31-এ ইলেকশন হওয়ার কথা, 26-এ হয়েছে, 31-এ হওয়ার কথা, 29-এ তো লোকসভার ভোট। ফলে এগুলো পিছনে গল্পটা কোথায়? কারণ আপনি কোন অঙ্কে বলছেন যে যদি না খুব খুব মেজর কিছু না হয়ে যায়, তাই শুভেন্দু অধিকারী তো কোনো বিপদ তো নেই, অন্তত বিরোধীদের কাছ থেকে তো নেই। কারণ বিরোধীরা যে ছত্রভঙ্গ, আপনি কটা লোককে বিরোধীদের রাস্তায় দেখতে পাচ্ছেন এখন? এমন না সব ভেঙে ফেলা হয়েছে, সব গুড়িয়ে দেওয়া হয়েছে, তা তো নয়। উল্টে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন না, প্রত্যেক জায়গায় অভিযোগ উঠছে যে গতকাল পর্যন্ত যারা তৃণমূল ছিল তারা আজকে সবাই বিজেপিতে যাওয়ার লাইন লাগিয়ে রেখে দিয়েছে, এবং বিজেপি সভাপতিকে বলতে হচ্ছে আমি ফ্ল্যাট গেট খুলবো না। মানে তারা তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে সবাই বিজেপিতে যাওয়ার জন্য পা বাইরে রেখেছে, এবং এটাই এখন বিজেপি সবচেয়ে বড় সমস্যা, অন্তত পশ্চিমবঙ্গে। যারা আদি বিজেপি, যারা একদিন মার খেয়ে খেয়ে বিজেপিটা করলো, তারা এখন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ নব্য বিজেপি মানে যারা তৃণমূল থেকে বা সিপিএম থেকে বিজেপিতে আসার চেষ্টা করছে, তাদের কাছে মানি আছে, পাওয়ার আছে, কিন্তু যাদের যারা মার খেয়ে তাদের কাছে কিছু নেই, লয়্যালটি ছাড়া, ভালোবাসা ছাড়া। এবং তারা ওই আতঙ্কে ভুগছেন যে তারা এবার এখানে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছেন, কারণ তারা এন ব্লক আসছে। বিজেপি তৃণমূল ছেড়ে তারা নিজেদের মুখ বাঁচাতে সব চলে আসছে বিজেপিতে, এবং বিজেপি এখন সবচেয়ে বড় সমস্যা এদিকে নেওয়া না নেওয়ার বিষয়টা নিয়ে। এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে বলতে হচ্ছে যে আমরা এদিকে নেব না। আবার অ্যাম্বিগুইটিটা কোথায়? যখন সুখেন্দু শেখর রায়রা চলে আসেন বা সুস্মিতা দেবরা আসেন, তখন তারা আধাআধি ভারত তৃণমূল হয়ে যান কি করে,
এটা নিয়েও কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে। যাদের বিরুদ্ধে আমরা বলে এলাম তাদেরকে আজকে আমি আমার দিকে দলের এমপি হিসেবে মানবো কি করে? কিন্তু মানতে হচ্ছে। আচ্ছা, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে যখন যাবেন তখন হুগলি যা সব বিজেপির এমএলএ এসছেন, জিতে এসছেন, তারা কিভাবে মানবেন? কারণ এই রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো তারা কয়েক 2 বছর আগে মানে লড়াই করে মাথা ফাটিয়ে ভোটে যেতে অভিযোগ এনেছিলেন। ফলে এই সমস্যাটা বিজেপিকে পড়তে হচ্ছে এই রাজ্যে। এটা সাংগঠনিকভাবে সমস্যা, যেটাকে এখন বিজেপিকে ইমিডিয়েট অ্যাড্রেস করতে হবে। এটা কিন্তু এটা বেশ মানে বিশাল গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স একটা প্রবলেম বিজেপির সামনে। এটা বিজেপি কিভাবে সামলাবে? শুভেন্দু অধিকারী সামলাবে কি করে তাকে? না, এটা শুভেন্দু অধিকারী সামলানোর তো কথা নয়, এটা সাংগঠনিক। বিজেপি পার্টি তো এরকম নয়, বিজেপি পার্টিটা অনেক বেশি সংগঠন নির্ভর। শুভেন্দু অধিকারী অবশ্যই মন্ত্রিসভার নেতা, কি দলেরও নিশ্চয়ই নেতা, বড় নেতা, কিন্তু দলগতভাবে বিজেপিতে এভাবে রান করে না। ফলে শুভেন্দু অধিকারী ওই যে দিল্লি থেকে 20 জন এমপির সঙ্গে দেখা করলেন, এটা কম্পালশন না ভালোবেসে না বাধ্য হয়ে, সেটা কিন্তু অনেক প্রশ্ন আছে। কারণ যে সায়নী ঘোষ রাস্তাঘাটে শুভেন্দু অধিকারীকে মিমিক্রি করতেন, সেই সায়নী ঘোষের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করা রাজনীতির বাধ্যবাধকতা ছাড়া তো আর কিছুই নয়। এটা আমার চেয়ে শুভেন্দু অধিকারী অনেক বেশি ভালো যায়, কিন্তু তাকে মানতে হয়েছে, করতে হয়েছে, কারণ তিনি দলনেতা। তাকে অনেক কিছু বিষয় নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, এবং দলের এবং সর্বভারতীয় দলের সিদ্ধান্ত মেনে চলতে হয়। যে কারণে সুখেন্দু শেখররা আসার সময় সিদ্ধান্ত হওয়ার পর কেউ বারণ করতে পারেনি। মাথায় রাখতে পারবেন যে প্রকাশকে নেওয়া হয়েছে এমপি হিসাবে, সে প্রকাশকে কিছু জায়গায় সুকান্ত মজুমদার গরুচোর বলেছিলেন। ফলে আপনি যাকে কালকে গরুচোর বলেছিলেন, আজকে সে সাধু পুরুষ হয়ে গেল। এটা আপনার পক্ষে তো হিউম্যানিটিং, আপনাকে তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল কি উত্তর দিতে হচ্ছে। অ্যাবসলিউটলি পার্থদা, সেখানে শ্রমিক ভট্টাচার্য নির্বাচনের আগে একাধিকবার উনি জোর গলায় বলেছেন বিজেপির দরজা তৃণমূলের জন্য সব সময় বন্ধ থাকবে। সেই শ্রমিক ভট্টাচার্যকে পতাকা তুলে দিতে হলো সুস্মিতা দেব, শেখর রঞ্জন আর এই তিনজনকে। সেইখানে থেকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু আপনার মনে হয় যে কোথাও একটা নিশ্চয়ই ভেতরে একটা ক্ষোভ, একটা বিদ্বেষ। ওনাকে বিভিন্ন ইভেন্টে খুব চুপচাপ দেখা গেছে, লাক্স কোজির খুঁটি পুজোতে খুব চুপচাপ দেখা গেছে, গার্মেন্ট ফেয়ারে খুব চুপচাপ দেখা গেছে। এখন শোনা যাচ্ছে সেন্টার থেকে হয়তো ওনাকে সভাপতির দল থেকে সরিয়ে নিয়ে দিল্লিতে একটা মিনিস্ট্রি দেওয়া হবে। ক্ষোভ বিদ্বেষ আছে কিনা আমি বলতে পারবো না, কারণ শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের ধরে পার্টি লয়াল এবং তার একদম নিচু তলাতে উঠে আসা পুরো লড়াইটা। ফলে তার ক্ষোভ বিদ্বেষ কখনো প্রকাশ্যে দেখাবেন এতটা বোকা বা উনি নন, আমার এটাই তার ধারণা, আমার রিডিং তাই অন্তত। আর আপনি যেটা বলছেন হিউম্যান সাইকোলজি বলছেন আপনি, কিন্তু মাথায় রাখতে হবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে আপনি বাধ্য। ঠিক যেরকম সিপিএম পার্টিতে অনেক ক্ষেত্রে সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত রাজ্য সিপিএম মানতে পারেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছিলেন। সাইফুদ্দিন চৌধুরীকে দল থেকে বহিষ্কার রাজ্য পার্টি মানতে পারেনি, কিন্তু মানতে বাধ্য হয়েছিল, কারণ দলটা কেন্দ্রীয় ভাবে পরিচালিত হয়। ফলে বিজেপির ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা তৃণমূল স্তরের ইস্যু, সেটা হচ্ছে নিচু স্তর, যেটাকে ওই শ্রমিক ভট্টাচার্যকেই ফেস করতে হবে। সেটা অমিত শাহ বা অন্য কেউ, নবীন নীতিন এরা ফেস করবেন না, এবার সলিউশনও দেবেন না। ওটা এখানকার যারা সাংগঠনিক সম্পাদক আছে, অমরেন্দু চক্রবর্তী আছেন বা ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা এখন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন, ওদেরকে সামলাতে হবে। এবং সেটা কিভাবে হবে সেটা এখন দেখার বিষয়। খুব ইন্টারেস্টিং, কারণ ইতিমধ্যেই এটা নিয়ে প্রায়শই জায়গাতে আপনি যেখানে এবার তো বিজেপি বড় অংশ জুড়ে জিতেছে, ফলে প্রত্যেক জায়গাতে যেভাবে রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আরো বেশি করে দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বিজেপির লোকেরা উৎসাহী হয়ে চেয়ার দখল করতে যাচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলের লোকেরা টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানিপুলেট করে ঢুকতে চাইছে। এই ঢোকার জায়গাটায় তো বরাবর বলা হচ্ছে আমরা চেক ড্যাম দিচ্ছি, কিন্তু চেক ড্যামটা কতটা পোরাস এই জাজমেন্টটা কে দেবে? কারণ একটা সময় গিয়ে ক্ষমতার কাছে, টাকার কাছে নিচুতলার সব কর্মীরা তো সবাই সতীসাধ্যী নন, তাদের মধ্যে তো লোভ আছে, তাদের মধ্যে ক্ষোভ আছে। যে লোকটা এমএলএ হতে পারেনি, এমপি হতে পারেনি,
লোকাল কাউন্সিলর হতে পারে, তাদের উপরে ক্ষোভ তো তৈরি হয়েছে, তাদেরকে আপনি ম্যানেজ করবেন কি করে? আর শুধু তাই না, তা যখন দেখবেন চোখের সামনে আর একটা লোক বাইরে থেকে এসে তার প্রায় সমকক্ষ জায়গায় বসে যাচ্ছে, বা মন্ত্রীর পাশে ঘুরে বেড়াচ্ছে, বা এমএলএ পাশে গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে, তখন তার মধ্যে কি তৈরি হবে? এটা বিজেপি কিভাবে ম্যানেজ করে, কিভাবে ম্যানেজ নয়, কিভাবে গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়ে দল লোকদেরকে বাকিগুলোকে ম্যানেজ করে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। পার্থদা, এখান থেকে আমার আরেকটা প্রশ্ন, নতুন বিজেপি সরকার টালমাটাল কেন আমি সেটা বলছি। তোলাবাজি, সাংগঠনিক দুর্বলতা, অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ, অনভিজ্ঞ একগুচ্ছ মন্ত্রী, দিলীপ শুভেন্দুর রেশারেশি, রাজ্য নির্বাচন 2029-এ হলে, রাজ্য নির্বাচন না, জেনারেল ইলেকশন 2029-এ হলে আর মাত্র 2 বছর বাকি আছে। এত কম সময় এত কিছু সামলে উঠতে পারবে বিজেপি? 5 বছর সময় পেলে হয়তো গুছিয়ে নিত। দেখুন, তোলাবাজি যে কথাটা বলছেন, এই কথাটা আমি আপনাকে একটু আগে বলছিলাম যে এই তোলাবাজি সিন্ডিকেট ভাঙা অত সহজ নয়। আজকে সোশ্যাল মিডিয়া খুলুন, লোকে পুরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের ফোন নাম্বার দেখিয়ে বলছে ট্রাক ড্রাইভার একে টাকা দিলে আমরা রাস্তা দিয়ে বালি নিয়ে যেতে পারি, পাথর নিয়ে যেতে পারি। ফলে মানুষ একটা বলার জায়গাটা পেয়েছে, আগে যেটা ছিল না। মানুষ বলতে পারছে, অভিযোগ জানাতে পারছে, এটা কিন্তু বিজেপির পক্ষের বড় প্লাস পয়েন্ট। নাম্বার 2 প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে এই মুহূর্তে কোনো মন্ত্রীর বিরুদ্ধে সেইভাবে দুর্নীতির অভিযোগ সামনে আসেনি। ফলে মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এই কথা বলা জায়গা থেকে নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে মানুষের ক্ষোভ। আজকে একটা পার্ক স্ট্রিটের ফুটপাথে বা ফিস্ট্রিটের ফুটপাথে বা দুধ গরম নিয়ে দুরকম মতামত আছে। একটা মতামত বলছে যে ফুটপাথে দুধ কেন ফোটানো হবে, আর একটা মতামত বলছে যে মায়ের বাচ্চার মুখ থেকে দুধ কেন সরিয়ে নেওয়া হলো। দুটি সত্যি কথা, কিন্তু আপনি কিভাবে ওটা দেখবেন। ফলে সেই জায়গা থেকে এই বিজেপি অনেকটা এগিয়ে আছে, অ্যাডভান্টেজিয়াস পজিশনে। কিন্তু অনভিজ্ঞ মন্ত্রী, সত্যি কথা, হয়তো অনেক মন্ত্রী আছে, আপনি হিসাব করে দেখেন, সম্পত্তির হিসাব বেরিয়েছে, দেখা যাচ্ছে যে এ রাজ্যে যারা বিজেপি এমএলএ হয়েছেন তাদের কাউরি না, মোস্ট অফ দেম শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়। অথচ পার্থদা, অ্যাম্বিগুইটি দেখুন, কলেজের গভর্নিং বডিতে বিজেপির মন্ডল সভাপতি বসছে, কিন্তু বিজেপির মানে শ্রমিক ভট্টাচার্য বলছে এবিভিপি বিজেপির কেউ না, আবার সেটা একই গল্প, এটা তো অন্য গল্প। আবার সিপিএম এর যেমন এসএফআই কখনোই ছাত্র সংগঠন নয়, আপনি হিসেব করে দেখেন, এটা খুব পরিষ্কার। ডিএফআই বা এসএফআই কখনোই সিপিএম এর ছাত্র সংগঠন নয়, অত ছাত্র সংগঠন সবাই জানে। এক্স্যাক্টলি, আমি সেটা এমনি কংগ্রেসের এনএসইউআই অফিসিয়াল ছাত্র সংগঠন, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের ছাত্র সংগঠনের নাম ছাত্র পরিষদ। আপনি কি বলবেন? ঠিক তেমনি এবিপি একটা আলাদা সংগঠন। হ্যাঁ, ঠিক যেমন বিএমএস, সেই বিএমএসও যেমন মোটেই বিজেপি নয়, কিন্তু তাদের বহু সদস্য অ্যাফিলিয়েটেড না, তাও নয়, না তাও নয়, এদের বহু সদস্য বিজেপি সমর্থক। ফলে এরা যেটা সবাই যেটা করে রেখেছে, বারবার বলছি, সব পার্টি ক্ষেত্রে এটা আছে। ফলে প্রত্যেকের এসকেপ রুট আছে, আবার তেমনি আবার কিছু করে তার দায়িত্বটা ক্ষমতা আছে। পার্থদা, জিজ্ঞেস করতে যাবো, এবার নির্বাচন হলে টিএমসি, সিপিআইএম, কংগ্রেস গোপন অথবা প্রকাশ্যে আতাত হতে পারে কি? ভোটের অঙ্ক বলে আতাত হলে বিজেপির হার নিশ্চিত। 2029-এ পূর্ণ নির্বাচন হলে 3টি পার্টির গোপন জোট কি নিশ্চিত? দেখুন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ভোটের অঙ্ক। ভোটের আঁকড়া এক জিনিস, আর ভোট সেটাই কাজে লাগানো এক জিনিস। এই রাজ্যে কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছেন। প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের হাত ধরে, পরে সেই কংগ্রেসকে ছাড়তে ওনার 1.5 বছরের সময় লাগেনি। ফলে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কোন জায়গায় সবাই জানে। আর বামেরাও জানে, বামেরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিকে সরাতে, তাহলে তাদের গ্রহণযোগ্যতা যেটুকু আছে সেটা তলানিতে নেমে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ বামেদের লড়াইটাই তো সবথেকে কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। সেই বামেরা যদি তৃণমূলের হাত ধরে বিজেপিকে সরাতে চায়, তাহলে যেটুকু গ্রহণযোগ্যতা আছে সেটুকু গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ বামেদেরকে মানুষ অন্য চোখে দেখে, এখনো ক্ষমতায় থাকুক বা না থাকুক, কনসিডারেবল ফোর্স হিসাবে বামেদের দেখে। কিন্তু সে বাম যদি ক্ষমতা আসে যেন তৃণমূলের হাত ধরে,
এবং তাতে কার লাভ হবে? তৃণমূলের লাভ হবে। কারণ তৃণমূল বলবে আমার তো 80 জন এমএলএ ছিলই, তোমার তো 2টো এমএলএ ছিল, একটা এমএলএ ছিল, তোমার কটা আসন পেতে পারো? একটা 10 পেতে পারো, 20টা 20টা পেতে পারো, তাহলে বাকি 294 বেড়ে 400 হবে, বাকি সব তৃণমূল পেয়ে যাবে। তাহলে আখের লাভ তো তৃণমূলের। এই লড়াই করে বামেদের কি লাভ হবে? এই কথা তো বামেদের ভেতর থেকেই উঠবে, ঠিক কংগ্রেসে উঠবে একই কথায়। 20 রাজ্যে 400টা আসনের মধ্যে 20টা আসনে লড়াই করে আমরা কি লাভ পেতে পারি, কি পলিটিক্যাল ফায়দা পেতে পারি? কিন্তু শূন্য থেকে কিছু তো ভালো পার্থদা। এটা আপনি বলছেন আবার অঙ্কের হিসাবে, রাজনৈতিক শক্তি বিচারে, ভোট ব্যাংকের হিসাবে কোন লাভ আপনাকে দেবে? বরং উল্টে আপনাকে লোকে ইউটিলাইজ করছে, এই অভিযোগটা উঠে যাবে, যে অভিযোগটা কংগ্রেসের বিরুদ্ধে উঠেছিল 2011-র পর। কংগ্রেস কেন তৃণমূলের সঙ্গে জোট করেছিল, বা কংগ্রেসের সঙ্গে হাত ধরে তৃণমূল ক্ষমতা এসেছিল, এবং যে কথাটা আজ সীতারাম ইয়েচুরিকে বলে শেষ পর্যন্ত শুনে যেতে হয়েছে কেন উনি ইন্ডিজুয়েটে কনক্লেভে গেছেন। অর্থাৎ 2029 নির্বাচন একসঙ্গে হলে লোকেরা একসঙ্গে দুবার ভোট দেবে, সেখানে কি ভোটাররাও ভুল করবে? যারা কেন্দ্রে বিজেপি আর বাংলায় টিএমসি জোটকে ভোট দিতে চায়, ভুল করে 2 জায়গায় টিএমসি জোট অথবা 2 জায়গায় বিজেপির ভোট নিয়ে ফেলবে, মানে না সবকিছু ঘেটে যাবে। ব্যাপারটা হচ্ছে 2029-এ যদি সেন্টার এবং রাজ্যে একসাথে ভোট হয় তাহলে তো সবকিছু ঘেটে যাবে। আপনার কি ব্যক্তিগত কেন যে লোকে বলে হাসি পায়? কারণ আপনাকে ভাবতে হবে যে এই রাজ্যে পঞ্চায়েতে ভোট হয় ত্রিস্তরীয় ভোট হয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টেতে 3 জন প্রার্থী থাকে, মানুষকে 3টে প্রার্থীকে আলাদা ভোট দিতে হয়। তখন তো কিছু ভুল হয় না, এখানে 2টোতে কিসে ভুল হবে? আমি আপনাকে আবারও বলছি, একই এলাকায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, 3টে স্তর আছে। নিচুতলায় গ্রাম পঞ্চায়েত, উপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, 3টে প্রার্থীকে ভোট দিচ্ছে, একই ভোট দিচ্ছে। এবং এটা এখন নয়, সেই 70 দশক থেকে হয়ে আসছে। তো তাদের পক্ষে 2টো ভোট দিয়ে কি অসুবিধা হতে পারে? আপনি বলতে পারেন প্রচারের সমস্যা হতে পারে, মানুষকে গুলিয়ে যেতে পারে, সেগুলো তো তাদের রাজনৈতিক দলগুলোর কাজ, মানুষকে বোঝানো, তাদের কাজ সেগুলো। পার্থদা, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, 2029-এর আগে জনগণনা শেষ করে এসআইআর এর সঙ্গে নাম যুক্ত করে আরো লোককে বাদ দিতে পারে সরকার ভোটার লিস্ট থেকে, এর সম্ভাবনা আছে? না 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 না, এটা হবে না। কারণ অলরেডি সুপ্রিম কোর্ট তো অলরেডি ইন্টারভেন করেছে বিষয়টার মধ্যে, কমিশনকে কিছু নির্দেশ তো দিয়েছে, তাতে আরো বড় লোক যুক্ত হবে এমন ব্যবস্থা করা হয়েছে। কমিশনকে কিছু ডাইরেক্টিভ দিয়েছে দেশের প্রধান বিচারালয়, সেখানে পরিষ্কার যে ওইভাবে বাদ দেওয়া যাবে না। ফলে উল্টে আরো লোক নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে যারা আবার এসআইআর আতঙ্ক তৈরি করছেন, তারা মানে আমার মতে রাজনৈতিক উদ্দেশ্যে জেনে বুঝে লোককে বিভ্রান্ত করার জন্য এটা বলছেন।